নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি 4টের চারদিক। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, রামনবমী উপলক্ষে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গাতে শুরু হয়ে গিয়েছে শোভাযাত্রা। রাজ্য জুড়ে কড়া নজরদারিও রয়েছে, সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন। রামনবমী উদযাপনে কলকাতা সেন্ট্রাল অ্যাভিনিউয়ে রাম মন্দির পরিদর্শনে রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর, আনুষ্ঠানিক সফর এবং মন্দির কর্তৃপক্ষের আমন্ত্রণেই সেখানে যান রাজ্যপাল। এদিকে পুলিশ সূত্রে খবর, তার সফর ঘিরে কড়া নিরাপত্তা বেষ্টনীতে মোড়া ছিল মন্দির চত্বর। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, সেন্ট্রাল অ্যাভিনিউয়ে রাম মন্দির পরিদর্শনে রাজ্যপাল। তিনিও আবেদন করেন মিছিল হোক, তবে শান্তিপূর্ণভাবে হোক মিছিল। ভাঙড়ে রামনবমীর শোভাযাত্রা এবছর একটু অন্যরকমভাবে রামনবমী পালিত হলো ভাঙড়ে। একদিকে হিন্দু, অন্যদিকে মুসলিম, দুই ধর্মের মানুষই অংশ নেন রামনবমীর মিছিলে। শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায় ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকেও। সারা দেশ জুড়ে পালিত হচ্ছে রামনবমী। এই রামনবমী ভাঙড়ে পালিত হচ্ছে, তবে একটু অন্যরকম ভাবে। কারণ একদিকে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা রামনবমীতে যেমন হাঁটছেন, পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের মানুষরাও তারা কিন্তু রামনবমীতে হাঁটছেন। এবং বিশেষ করে এই রামনবমীর মিছিলে হাঁটছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা এবং স্থানীয় তৃণমূল নেতা শাহজাহান মোল্লা থেকে শুরু করে সাদিকুল দপ্তরি। কিন্তু এই রামনবমীকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর উঠে আসলেও ভাঙড়ে কিন্তু সম্প্রীতির একটি মিছিল দেখা গেল ভাঙড়ের বোদরা অঞ্চলে, যেখানে সাধারণ মানুষ কিন্তু যারা এই মিছিল করে হাঁটছেন তাদেরকে ফুল বৃষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। তবে এই ভাঙড়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে খবরের শিরোনামে উঠলেও এবারে কিন্তু সম্প্রীতির ভাঙড় আবার একবার প্রমাণ করে দিল আজকে এই মিছিল থেকে। ভাঙড় থেকে জাহাঙ্গীর হোসেন, কলকাতা টিভি। রামনবমীতে বিগত বছরের কথা মাথায় রেখে ভাটপাড়া জগদ্দলকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে রাজ্য পুলিশের তরফে, যার জেরে এদিন শনিবার সকাল থেকেই টহলদারিতে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ড্রোন দিয়ে চলছে নজরদারি। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জায়গায় জায়গায় রয়েছে শিবির। বিগত বছরের কথা মাথায় রেখে চলতি বছর ব্যারাকপুর এবং ভাটপাড়া বিশেষ করে জগদ্দল অঞ্চলকেও অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে রাজ্য পুলিশের তরফ থেকে। এলাকার টহলদারি দিচ্ছেন ডিআইজি পদমর্যাদা অফিসাররা। আমার পিছনে রয়েছে ওয়াটার ক্যানন। এরকম একাধিক জরুরি অবস্থা কিন্তু ভাটপাড়া এবং জগদ্দলের তরফ থেকে পুলিশের তরফ থেকে রাখা হয়েছে এবং তার সাথে ড্রোন দিয়ে চলছে এলাকায় নজরদারি। পুলিশের ক্যাম্প করা হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে ভাটপাড়া এবং জগদ্দল অঞ্চলে। কারণ বিগত দিনে যেসব ঘটনাগুলি ঘটেছে ভাটপাড়া এবং জগদ্দল অঞ্চলে, সেই দিকের কথা মাথায় রেখে কিন্তু পুলিশের তরফ থেকে অতি সক্রিয়তা দেখা দিয়েছে। এটা কোনো প্রথম বছর না, এটা যখন থেকে রামনবমী শোভাযাত্রা হয়ে আসছে তখন থেকেই এখানে ষষ্ঠ বেরোচ্ছে, ডিজে বেরোচ্ছে। তো এবার কেন বেরোবে না? এইটা বলতে পারেন এটা রাম ভক্তদের ইচ্ছা, এখানে অস্ত্র নিয়ে রামনবমী শোভাযাত্রা হোক, সেটা হয়। এখন রামনবমীর মিছিল ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা, বা অপ্রীতিকর ঘটনা ঘটলে সেই ঘটনা কিভাবে সামাল দেয় পুলিশ, দেখার এখন সেদিকেই। ভাটপাড়া থেকে শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি। বাঁকুড়া ও বিষ্ণুপুর শহরে রামনবমীর শোভাযাত্রা ঘিরে উন্মাদনা তুঙ্গে। বাঁকুড়া জেলায় প্রায় সব জায়গায় চলছে শোভাযাত্রা। বিষ্ণুপুর শহরে শোভাযাত্রায় মানুষের ঢল সব থেকে বেশি। শোভাযাত্রায় পা মেলান বিষ্ণুপুর লোকসভার বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ। ট্যাবলো, বাদ্যযন্ত্র আর পতাকা নিয়ে চলে বর্ণাঢ্য শোভাযাত্রা। বাঁকুড়া জেলা জুড়ে অনুষ্ঠিত হলো শ্রীরামনবমীর শোভাযাত্রা। বাঁকুড়া জেলায় 88টি জায়গায় এই ধরনের শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এবং এই 88টি জায়গার মধ্যে বাঁকুড়া এবং বিষ্ণুপুর শহরের শোভাযাত্রায় মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। বাঁকুড়া শহরের পাঁচবাগা থেকে কলেজ মোড় হয়ে মাচানতলা হয়ে পোস্ট অফিসের সামনে হয়ে লালবাজারে শেষ হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। অন্যদিকে বিষ্ণুপুর শহরের স্টেশন রোড থেকে রসিকগঞ্জ বাসস্ট্যান্ড হয়ে গোপালগঞ্জ হয়ে বাহাদুরগঞ্জ হয়ে পোকাবাঁধের পার হয়ে শেষ হয় কুমারী টকিজ মোড়ের কাছে। হিন্দু পরিষদ এবং সংঘ পরিবার এটার আয়োজন করে। একজন সাধারণ সনাতনী যুবক হিসাবে আমিও রাস্তায় পথে হাঁটি, এইবারও হাঁটলাম।
এটা আমাদের গোটা বিষ্ণুপুর জুড়ে পরিক্রমা হয়। এটা আপনাকে প্রথমে বলছি, এটা পুরোপুরি বিশ্ব হিন্দু পরিষদ এবং সংঘ পরিবার করে আমরা একজন বিষ্ণুপুরের যুবক হিসাবে রাস্তায় হাঁটি। সেটা আপনারা দেখতে পাচ্ছেন, সনাতনী ধর্মের জায়গা হচ্ছে বিষ্ণুপুর, মহারাজা বীরাম্বির জায়গায় বিষ্ণুপুর। সেখানে একমাত্র জায়গা যেখানে গভর্নর দখল করতে পারেনি, বিষ্ণুপুর সনাতনীদের জায়গা। এই দুটি শোভাযাত্রাকে কেন্দ্র করে মানুষের উচ্ছ্বাস উন্মাদনা ছিল চোখে পড়ার মতো, এবং বর্ণাঢ্য শোভাযাত্রা বাদ্যযন্ত্রকারে বহু মানুষের সমাগম হয় শোভাযাত্রাকে ঘিরে, আর পুলিশি নিরাপত্তাও ছিল চোখে পড়ার মতো। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি। হাইকোর্টের অনুমতিতে রামনবমীর মিছিল শিবপুর কাজীপাড়া থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিছিল। অঞ্জনী পুত্র সেনার পুলিশের কড়া নিরাপত্তায় রামনবমীর শোভাযাত্রায় উপস্থিত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মিছিলকে কেন্দ্র করে হাওড়ায় সাজো সাজো রব, কড়া নিরাপত্তা বলয় দিয়ে ঘিরে দিয়েছে হাওড়া সিটি পুলিশ। 3000 পুলিশ মোতায়েন করা হয়েছে হাওড়া অঞ্চলে, অর্থাৎ রামনবমী মিছিলে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে নজর রেখেছে হাওড়া সিটি পুলিশ। 6 জন IPS বিশেষ অফিসারকে নিযুক্ত করা হয়েছে, পাশাপাশি ড্রোন ক্যামেরায় নজরদারি করা হচ্ছে। 2022 এবং 23 সালে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল শিবপুর কাজীপাড়া অঞ্চলে, যাতে না হয় তার জন্য কড়া নিরাপত্তা বলয় দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। হাওড়া শিবপুর কাজীপাড়া থেকে একটি মিছিল এসছে হাওড়া ময়দান অবধি। অঞ্জলি পুত্র সেনার তরফ থেকে আয়োজন করা হয়েছে, যেখানে অংশগ্রহণ করেছেন সুকান্ত মজুমদার। ममता बनर्जी हर तरीके से हिंदुओं को जताने की कोशिश कर रही है कि हिंदू दूसरे दर्जे के नागरिक है, इसीलिए हिंदू हर त्योहार में आपको कोर्ट जाना पड़ रहा है। और सबसे बड़ी बात है, पश्चिम बंगाल में हिंदू 70% है, इसके बावजूद अगर हावड़ा में इतनी पुलिस बल और पूरे स्टेट में इतने पुलिस बल की तैनाती करनी पड़ी रामनवमी पीसफुल करने के लिए, तो मुझे लगता है डाल में कुछ काला है, कुछ तो गड़बड़ है। पूरे पश्चिम बंगाल को इस विषय में सोचना चाहिए। পাশাপাশি শিবপুরে একটি মিছিল আয়োজন করা হয়েছে, রামনবমী মিছিল, যেখানে অংশগ্রহণ করেছেন সজল ঘোষ। সজল ঘোষ যেটা জানান যে ধর্মকে রক্ষা করতে গেলে অস্ত্র ব্যবহার করতে হবে, অস্ত্র হাতে তুলে নিতে হবে। সাকরাইলে যেভাবে অস্ত্র মিছিল দেখা গেছিল তার পরিপ্রেক্ষিতে এই কথা বলেন সজল ঘোষ। পাশাপাশি হাওড়ায় একাধিক মিছিলের দেখা গেছে, যেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও রামনবমী মিছিল এবং বাসন্তী পুজোতে অংশগ্রহণ করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায় এবং গৌতম চৌধুরী, উত্তর হাওড়ার বিধায়ক। তিনি একেবারে বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে অংশগ্রহণ করেছেন। অর্থাৎ বলা যেতে পারে হাওড়ায় রামনবমী মিছিলকে কেন্দ্র করে সাজো সাজো রব উৎসবে ভরে গেছে। এখনও পর্যন্ত কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি, পুলিশ সব দিকটাই নজর রেখেছে এবং পুলিশের পাশাপাশি ড্রোন ক্যামেরা, গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে হাওড়ায় পুরোপুরি নজরদারি করা হয়েছে। রামনবমী মিছিল সকাল থেকে উৎসবে এবং রীতি মেনেই পালিত হচ্ছে। হাওড়া থেকে জগন্নাথ সামন্ত, কলকাতা টিভি। হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও দিকে দিকে অস্ত্র হাতে মিছিল। রামনবমীর অনুষ্ঠানে তলোয়ার হাতে দেখা গেল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকেও। এটি সনাতনী ধর্মে প্রচলিত। এ রাজ্যে সংখ্যালঘুরা যদি তাজিয়া বের করতে পারে, তাহলে পশ্চিমবঙ্গে হিন্দুরা কেন করতে পারবে না, প্রশ্ন তোলেন অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা পাল কি বলেছেন শুনুন। আমি সনাতনী হিন্দু, আমি ছোটবেলা থেকে আমার দেব দেবীকে অস্ত্র হাতে রেখে এসেছি, পূজা করে এসেছি। মা দুর্গার হাতে অস্ত্র, মা কালীর হাতে অস্ত্র, আমাদের সমস্ত সনাতনী হিন্দু দেব দেবীর হাতে অস্ত্র থাকে। তাই আজকে রামনবমীতে আমরা অস্ত্র তুলে নিয়েছি। এই শিক্ষা আমরা আমাদের সনাতনী হিন্দু থেকে পেয়েছি, হিন্দুত্ব থেকে পেয়েছি, দেব দেবীর থেকে পেয়েছি। আজ শেষ সিপিএম এর 24তম পার্টি কংগ্রেস। সিপিএম পার্টির নতুন সাধারণ সম্পাদক হলেন মারিয়াম আলেকজান্ডার বেবি। MA বেবি বর্তমানে সিপিএম কেন্দ্রীয় কমিটিতে কেরালার সবচেয়ে প্রবীণ নেতা। 16 সদস্যের পলিট ব্যুরোর মধ্যে 5 জন বেবির এই পদের বিরোধিতা করেছেন। কেন্দ্রীয় কমিটিতে কনিনিকা ঘোষ, মীনাক্ষী মুখোপাধ্যায় এবং হুগলির দেবব্রত। সিপিএম 85 জনের কেন্দ্রীয় কমিটিতে 17 জনই মহিলা সদস্য বলে জানা যাচ্ছে।
সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। সত্য, এই নতুন সাধারণ সম্পাদক বেছে নেওয়া হলো সিপিএমের এই পার্টি কংগ্রেসে, আরো বেশ কিছু বদল এসছে, কি কি বদল এলো? দেখো, এম এ বেবি, মারিয়াম আলেকজান্ডার বেবি, তাকে 72 বছর বয়সী, তাকে সিপিআইএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে তাকে নির্বাচিত করেছেন। এবং আমরা যদি তার রাজনৈতিক ক্যারিয়ার দেখি তাহলে তিনি ছাত্র সংগঠন এসএফআই এর স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া ছাত্র সংগঠন দিয়ে তিনি তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন। পরে ডিওয়াইএফআই এর নেতৃত্বে আসেন এবং পরবর্তী সময়ে সিপিএম এর যে কেরালায় সিপিএম এর সরকারে তিনি শিক্ষামন্ত্রী ছিলেন এবং সাধারণ সম্পাদক হিসাবে কিন্তু তিনি তার দায়িত্বভার সামলাবেন। প্রতি 3 বছর অন্তর সিপিএম এর এই পার্টি কংগ্রেস হয়, এই বছর যেটা মাদুরাইতে হয়েছে। এবং সেখানে কিছুক্ষণ আগেই কিন্তু এম এ বেবির নাম ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে এর পাশাপাশি কিন্তু যে কেন্দ্রীয় কমিটি 85 জনের কেন্দ্রীয় কমিটি, সেই কেন্দ্রীয় কমিটিও কিন্তু ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটিতে যেরকম এ রাজ্যের তরফে নতুন অন্তর্ভুক্ত হয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়, যেটা নিয়ে একটা চর্চা হচ্ছিল এবং একটা জল্পনা ছিল, সেই জায়গায় তার পাশাপাশি কনিনিকা ঘোষ তিনিও কিন্তু নতুনভাবে কেন্দ্রীয় কমিটিতে এসেছেন। এছাড়া হুগলির জেলা সম্পাদক ছিলেন দেবব্রত ঘোষ, তাকেও কিন্তু কেন্দ্রীয় কমিটিতে নিয়ে আসা হয়েছে। এর পাশাপাশি যে বয়স বিধি রয়েছে, অর্থাৎ 75 বছরের যে বয়স সীমা, সেই জায়গায় দাঁড়িয়ে বলা যেতে পারে কিছু ব্যতিক্রম রাখা হয়েছে। যেরকম পিনারাই বিজয়নকে, বাম শাসিত একমাত্র রাজ্য কেরালা, সেখানকার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে তাকে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে কিন্তু রেখে দেওয়া হয়েছে এই কেন্দ্রীয় কমিটিতে। তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই যে প্রথম পলিট ব্যুরোর যে বৈঠক হয়েছে তার যে তালিকা এসেছে তাতে 18 জন পলিট ব্যুরোর সদস্য রয়েছেন। তার মধ্যে পিনারাই বিজয়ন, বিভি রাঘবালু, এম এ বেবি যেরকম রয়েছেন, তপন সেন রয়েছেন, নীলোৎপল বসু রয়েছেন, মোহাম্মদ সেলিম রয়েছেন এ রাজ্যে সিপিএম এর রাজ্য সম্পাদক, এ বিজয় রাঘবন রয়েছেন, অশোক দাওয়ালে রয়েছেন, রামচন্দ্র ডোম রয়েছেন এবং গোবিন্দান মাস্টার রয়েছেন। সবচেয়ে উল্লেখযোগ্য যে সূর্যকান্ত মিশ্র বয়সজনিত কারণে কিন্তু পলিট ব্যুরো সদস্য থেকে বাদ গিয়েছেন। সেই জায়গায় এ রাজ্যের তরফে যেরকম মোহাম্মদ সেলিম রয়েছেন, রামচন্দ্র ডোম রয়েছেন, তার পাশাপাশি ত্রিদীপ ভট্টাচার্য, তাকে কিন্তু নতুনভাবে এই পলিট ব্যুরোতে নিয়ে আসা হয়েছে। ফলে একদিকে যেরকম 18 জনের পলিট ব্যুরো সদস্য, তাতে এ রাজ্যের মধ্যে এ রাজ্যের কিন্তু তপন সেন রয়েছেন, নীলোৎপল বসু রয়েছেন, মোহাম্মদ সেলিম রয়েছেন, রামচন্দ্র ডোম রয়েছেন, এছাড়া ত্রিদীপ ভট্টাচার্য রয়েছে। এছাড়া আমরা যে 85 জনের কেন্দ্রীয় কমিটি দেখলাম তাতে কিন্তু এ রাজ্যের তরফে নতুন মুখ বলতে মীনাক্ষী মুখোপাধ্যায় রয়েছেন, কনিনিকা ঘোষ রয়েছেন, এছাড়া দেবলীনা হেমব্রম আগেই ছিলেন, তিনিও কিন্তু একইভাবে রয়েছেন। ফলে এই নতুন যে কমিটি গঠিত হয়েছে সেই কমিটি কিন্তু বলা যেতে পারে আগামী দিনে, আগামী 3 বছর এই কমিটি কিন্তু সিপিএম এর শীর্ষ নেতৃত্ব হিসেবে কাজ সামলাবে, দায়িত্ব সামলাবে এবং আগামী 2026-এর যে বিধানসভা নির্বাচন আসছে এ রাজ্যে, সেই জায়গায় দাঁড়িয়ে বলা যেতে পারে যে পলিট ব্যুরো সদস্য 3 জন থাকছেন তাদের মধ্যে কিন্তু মোহাম্মদ সেলিম, রামচন্দ্র ডোম এবং নতুনভাবে অন্তর্ভুক্ত আচার্য, তারা কিন্তু পলিট ব্যুরো সদস্য হিসাবে সিপিএম এর এই নতুন যে পলিট ব্যুরো তৈরি হয়েছে তাতে কিন্তু তারা জায়গা করেছে। ধন্যবাদ সত্য। কথা বলছিলাম প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে। আমরা কথা বলবো আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। অঞ্জনদা, সিপিএম এর যে পলিট ব্যুরো সদস্য, যে 18 জন সদস্য রয়েছেন পলিট ব্যুরো কমিটিতে, পাশাপাশি কেন্দ্রীয় কমিটিতে দেখা যাচ্ছে যে মহিলাদের সংখ্যা সেখানে বাড়ানো হচ্ছে। এই রাজ্য থেকে মীনাক্ষী মুখোপাধ্যায়, কনিনিকা ঘোষরা কেন্দ্রীয় কমিটিতে সুযোগ পেয়েছেন। সব মিলিয়ে এবারের এই পার্টি কংগ্রেসে সেখানে কি মহিলাদের বাড়তি গুরুত্ব দেওয়া হলো? না দেখো, সেই অর্থে যদি তুমি বলো এখানে কিন্তু বাড়তি গুরুত্ব নয়, কারণ বনানী ঘোষ এবং রেখা গোস্বামী পশ্চিমবঙ্গ থেকে ছিলেন। রেখা গোস্বামী আগে মন্ত্রী ছিলেন রাজ্যের, তারা কিন্তু পলিট ব্যুরো কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তারা এবার বাদ গেছে বয়সজনিত কারণে। সেই জায়গায় 2 জন গেল, মীনাক্ষী এবং কনিনিকা, এরা 2 জন সেই জায়গায় স্থান পেয়েছে। সেই অর্থে যদি বলো যে মানে মহিলা সদস্য বাড়ানো হয়েছে, মানে যে ধারায় বা যে পার্সেন্টেজ হিসাবে মহিলা সদস্য বাড়ানোর কথা, এই চিত্রটা কিন্তু কেন্দ্রীয় কমিটির মধ্যে এখনো পর্যন্ত দেখা যায়নি। 1, 2 হচ্ছে
যেটা খুব উল্লেখযোগ্য যে 8 জন পলিট ব্যুরো সদস্য বয়সজনিত কারণে বাদ গেলেন। তার মধ্যে প্রকাশ কারাত, বৃন্দা কারাত থেকে শুরু করে প্রায় সব প্রথম সারির পরিচিত মুখ গোটা ভারতবর্ষের রাজনীতিতে। বিরোধীদের কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে, সমস্ত রাজনৈতিক দলের কাছে একটা পরিচিত মুখ ছিলেন। নিঃসন্দেহে এটা বোধহয় সিপিএম এর 24তম কংগ্রেস হচ্ছে, এটা একটা রেকর্ড ঘটনা। একসঙ্গে এতগুলো পলিট ব্যুরোর সর্বোচ্চ নেতৃত্ব এবং যারা খুব পরিচিত মুখ তারা বাদ গেল এবং রাজনীতির ময়দানে দাঁড়িয়ে নীতি নির্ধারণের ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা থাকবে না, মানে সরকারিভাবে ভূমিকা থাকবে না সিপিএম এর। এটা কিন্তু খুব উল্লেখযোগ্য বিষয় যে এদেরকে বাদ দিয়েই কিন্তু সিপিএম কে আগামী দিনে সর্বত্র চলতে হবে। এটা খুবই মানে কিভাবে ব্যাখ্যা করবেন, এটা ক্রাইসিস হিসাবে ব্যাখ্যা করতে পারো, সাংগঠনিক নেতৃত্বের ক্রাইসিস ব্যাখ্যা করতে পারো, আবার উল্টো দিকে ব্যাখ্যা করতে পারো যে তরুণ প্রজন্মকে নিয়ে আসার একটা প্রচেষ্টা। কেন্দ্রীয় কমিটিতে দেখা যাচ্ছে যে মীনাক্ষী থেকে শুরু করে কনিনিকাকে নিয়ে আসার মধ্য দিয়ে এবং অন্য রাজ্যে তো আমি দেখলাম বেশ কিছু, বিশেষ করে কেরালা যুব আন্দোলনের নেতা নেত্রীকে তুলে আনা হয়েছে। ফলে সবটা মিলিয়ে একটা তারুণ্যের ছাপ রাখা হয়েছে, কিন্তু মহিলা সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে যে ভূমিকা আরো বেশি আশা করা উচিত, ভাবা ছিল যে সিপিএম এর কাছে, সেইটা কিন্তু খুব বেশি প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। অঞ্জনদা, এই সর্বভারতীয় সাধারণ সম্পাদক বেছে নেওয়া নিয়ে, সিপিএম এর নতুন সাধারণ সম্পাদক বেছে নেওয়া নিয়ে সেখানেও তো একটা দ্বিমত দেখা গিয়েছিল, সেটা কেন? এই এম এ বেবি দেখো, দ্বিমত হতেই পারে, যেহেতু কেরালায় এই মুহূর্তে দাঁড়িয়ে সিপিএম এর পার্টি সরকার রয়েছে, অন্য দুটো স্টেটে নেই বা অন্য রাজ্যে নেই। ফলে স্বাভাবিকভাবে সর্বভারতীয় ক্ষেত্রে যে শূন্যতা সৃষ্টি হয়েছে সেই শূন্যতা পূরণের জন্য কেরালার এম এ বেবি হচ্ছে সবচেয়ে যোগ্য বলতে পারো। এবং এম এ বেবি নিঃসন্দেহে বলতে পারো সর্বভারতীয় একটা পরিচিত মুখ। মোহাম্মদ সেলিম যেমনি সর্বভারতীয় পরিচিত মুখ ছিলেন, সীতারাম ইয়েচুরি যেমনি একটা পরিচিত মুখ ছিলেন, এম এ বেবিও কিন্তু তাই। এবং এম এ বেবি সংসদীয় রাজনীতির একটা অংশ বলতে পারো। দীর্ঘদিন কেরালার শিক্ষামন্ত্রী ছিলেন, দুবার রাজ্যসভার সদস্য হয়েছিলেন, প্রায় 10 বছর সাংসদ ছিলেন। ফলে মানে একটা অল ইন্ডিয়া পার্টির ক্ষেত্রে জেনারেলি করতে গেলে একটা মুখকে রাখা হয়, যে মুখটা অন্য দলের কাছে পরিচিত বা অন্য দলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে বা একটা ভালো ইমেজ আছে। সেই ক্ষেত্রে কিন্তু এম এ বেবি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলতে পারো। এম এ বেবি যেমনি শিক্ষিত শুধু নয়, সাংগঠনিক দিক দিয়ে অত্যন্ত দক্ষ। দীর্ঘদিন তিনি গণসংগঠনের নেতা ছিলেন, মন্ত্রী হয়েছিলেন, বললাম সাংসদ হয়েছিলেন। ফলে সেই অর্থে যদি বলো খুব পরিচিত, সেই হিসাবে হয়তো এম এ বেবিকে সিলেকশন করেছে বিজেপির সিপিএম এর রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব। ধন্যবাদ অঞ্জন দা। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে। সিপিএম এর 24তম পার্টি কংগ্রেস, যার ছিল আজকে শেষ দিন, এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক বেছে নেওয়া হয়েছে এম এ বেবিকে। সিপিএম পার্টির নতুন সাধারণ সম্পাদক হলেন মারিয়াম আলেকজান্ডার বেবি। পাশাপাশি কেন্দ্রীয় কমিটি যে গঠন হয়েছে, 85 জনের কেন্দ্রীয় কমিটি, এবং যেটা উল্লেখযোগ্য ঘটনা, যেটা আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ও বলছিলেন, যে পলিট ব্যুরোর সদস্য যারা ছিলেন 8 জন পলিট ব্যুরো সদস্য বয়সজনিত কারণে তারা এবারে বাদ গেলেন। ফলত সর্বভারতীয় ক্ষেত্রে এই পলিট ব্যুরোর সদস্যদের মধ্যে পরিচিত মুখ বেশ কিছু বাদ চলে গেল এই বয়সজনিত কারণে। সিপিএম এর কেন্দ্রীয় কমিটিতে কেরালার সবচেয়ে প্রবীণ নেতা, কেন্দ্রীয় কমিটিতে কনিনিকা ঘোষ, রাজ্য থেকে মীনাক্ষী মুখোপাধ্যায়। কলকাতা টিভি পলিটিক্যাল এডিটর, আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে। আশিস দা, যেটা জানতে চাইবো যে এই যে সিপিএম এর 24তম পার্টি কংগ্রেস সমাপ্ত হলো, তাতে নতুন সাধারণ সম্পাদক বেছে নেওয়া হলো মারিয়াম আলেকজান্ডার বেবিকে। পাশাপাশি কেন্দ্রীয় কমিটিতে এ রাজ্য থেকে মীনাক্ষী মুখোপাধ্যায়রা স্থান পেলেন। কিন্তু যেটা উল্লেখযোগ্য, যেটা অঞ্জনদাও বলছিলেন, যে পলিট ব্যুরো থেকে 8 জন যাদের বয়সজনিত কারণে তারা বাদ গেলেন এবারে পলিট ব্যুরো থেকে। আগামী দিনে কি মনে হয় এই যে নতুন সিপিএম বা একটা
কার্যত খোলনলচে বদলানোর একটা চেষ্টা সিপিএমের, সেটা কতটা রাজনৈতিকভাবে তাদেরকে জমি পুনরুদ্ধারে সাহায্য করবে বলে মনে হয়? দেখো, এটা তো সর্বভারতীয় কমিটি, সুতরাং এটা রাজ্যে রাজনৈতিক জমি উদ্ধার কতটা করতে পারবে সেটার সঙ্গে বিভিন্ন জায়গাতেই এই রাজ্য ছাড়াও ত্রিপুরাতেও তারা ক্ষমতায় ছিল আগে একটা সময়। হ্যাঁ, আশিস দা প্লিজ। অবশ্যই এই নেতৃত্ব তারাই মূলত দায়ী থাকবে, তাদের দলের আরো ভালো করা বা ভালো না করার দায়িত্ব নেওয়া ইত্যাদি ব্যাপারে। কিন্তু প্রত্যক্ষভাবে একজন ব্যক্তির বদলে আরেকজন ব্যক্তি এলেই পরিস্থিতির এদিক ওদিক হয়ে যায় সেটা তো হয় না। নানান বাস্তব পরিস্থিতির কারণে সিপিএম এর আজকের অবস্থায় সিপিএম এসেছে। কিন্তু এটা বলাই যেতে পারে যে বেবি যিনি জেনারেল সেক্রেটারি হলেন, ইনি ছাত্র আন্দোলনের সময় থেকে অল্প বয়সে, আমার মনে হয় আমার থেকে একটু বয়সে বড় হবে, আমার থেকে 5-6 বছর বড় হতে পারে, কিন্তু আমরা ছাত্র আন্দোলনে তাকে দেখেছি। আমার মনে হয় স্কুল লেভেল থেকেই, হাই স্কুল থেকেই তিনি এসএফআই এর সঙ্গে যুক্ত হয়েছিলেন। তারপরে তিনি হোল টাইমার হিসেবে কাজ করেছেন। তিনি কেরালা রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন। তিনি দীর্ঘদিন রাজ্যসভার সদস্য ছিলেন 12 বছর, এবং তারপরে সিপিএম এর কেন্দ্রে সর্বক্ষণের কর্মী হিসেবে তিনি থেকে গেছেন বছরের পর বছর। দীর্ঘদিন তিনি পলিট ব্যুরোর সদস্য। সব দিক থেকে এমএ বেবির অভিজ্ঞতার ব্যাপারে কোনো খামতি নেই, কোনো দিক থেকেই কোনো খামতি নেই। সুবক্তা, মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলেন, ব্যবহার করেন, এবং তার বিরুদ্ধে অসদাচরণের বা কোনো খারাপ ব্যবহারের কোনো অভিযোগ কখনো আমি অন্তত শুনিনি। সেদিক থেকে সব থেকে যোগ্য নেতাই বলা যেতে পারে। একটাই যদি তুমি বলো খামতি, সেটা হচ্ছে যে দক্ষিণের মানুষ তো, উত্তরের বিশেষ করে বিরাট হিন্দি বলয়, এবং যারা হিন্দি বোঝেন, বাংলাতেও তো মানুষ হিন্দি বোঝে, তাদের সঙ্গে কমিউনিকেট করা, যোগাযোগ মানে কথাবার্তা বলার ব্যাপারে বেবি প্রকাশ কারাত বা সীতারাম ইয়েচুরির মতো দক্ষতা এখনই দেখাতে পারেন কিনা সেটা আমাদের দেখতে হবে। কেননা কেরালার রাজনীতির সঙ্গেই তিনি অনেকখানি সম্পৃক্ত ছিলেন। এটা হচ্ছে বেবির ব্যাপারে। নতুন যারা কেন্দ্রীয় কমিটির সদস্যা হলেন, তার মধ্যে উল্লেখযোগ্য মীনাক্ষী মুখোপাধ্যায়। খুবই অল্প বয়সে তিনি এখানে কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন। এর আগে অবশ্য অল্প বয়সে আভাস রায়চৌধুরীও যুব আন্দোলন করবার সময় কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছিলেন। এরকম নজির আছে, একেবারে নেই তা বলা যাবে না, কিন্তু কম, অনেক নজির এরকম আছে তা নয়। অপর যে ভদ্রমহিলা কেন্দ্রীয় কমিটিতে গেলেন, কনিনিকা ঘোষ, তিনি ছাত্র আন্দোলনের সময় থেকেই এসএফআই এর সঙ্গে যুক্ত হয়ে তারপরে পার্টির নেতৃত্বে থেকে কাজ করে গেছেন। সুতরাং এটিও ঠিক বাছাই বলেই অভিজ্ঞরা মনে করেন। পশ্চিমবঙ্গ থেকে একজন পলিট ব্যুরোতে জায়গা পেয়েছেন, তার নাম শ্রীদীপ ভট্টাচার্য। ইনি শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের স্নাতক ইঞ্জিনিয়ার, কিন্তু ইঞ্জিনিয়ারিং এর চাকরি না করে দলের সর্বক্ষণের কর্মী হয়েছিলেন। দীর্ঘদিন তিনি দল করেছেন, একসময় হাওড়া জেলার দলের সম্পাদকও ছিলেন, নির্বাচনেও দাঁড়িয়েছেন, জিততে পারেননি সেটা অন্য কথা। এবং দলের কেন্দ্রে অর্থাৎ মুজফ্ফর আহমেদ ভবনে, আলিমুদ্দিন স্ট্রিটে তিনি সর্বক্ষণের কর্মী হিসেবে কাজ করে চলেছেন বছরের পর বছর। সুতরাং এটিও গুরুত্বপূর্ণ একজন নেতা, তাকে অন্তর্ভুক্ত করা হলো। এছাড়া নতুন যারা অন্তর্ভুক্ত হয়েছেন তার মধ্যে বাঙালি অন্যরা কেউ নেই। আমাদের এখান থেকে সূর্যকান্ত মিশ্র ইত্যাদি কয়েকজন বাদ গেলেন। রয়ে গেলেন পশ্চিমবঙ্গ থেকে মোহাম্মদ সেলিম, রয়ে গেলেন রামচন্দ্র ডোম, এবং অন্তর্ভুক্ত হলেন শ্রীদীপ ভট্টাচার্য। সব মিলিয়ে সিপিএম এর কাছে যা স্টক আছে তাই সেটার ভিত্তিতে বললে ভালোই হয়েছে কেন্দ্রীয় কমিটি, ভালোই হয়েছে সম্পাদক, ভালোই হয়েছে পলিট ব্যুরো। কিন্তু শেষ পর্যন্ত দেশের পরিস্থিতিকে বোঝা এবং সেই অনুযায়ী কর্মসূচি নেবার ব্যাপারে কতটা কি করতে পারবে সেটা অবশ্য অন্য প্রশ্ন।
যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে অনেক বড় বিরোধী দলই কংগ্রেস, ডিএমকে, এমআইএম, এমনকি আপেরও একজন বিধায়ক ওয়াকফ বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করতে চলেছেন। ওয়াকফ নিয়ে সিপিএম এই পার্টি কংগ্রেসে একটা প্রস্তাব গ্রহণ করেছে, তাতে মামলা করার কথাও কিছু বলা নেই। এমনকি সংবিধানের ফান্ডামেন্টাল কাঠামোর ওপরে আঘাত, এই কথাটাও স্পষ্ট করে বলা নেই। সব ব্যাপারে মধ্যবর্তী একটা পন্থা অবলম্বন করার দিকেই যদি সিপিএম চলতে থাকে, তাহলে আগেও না পিছেও না এরকম একটা অবস্থাতেই সিপিএম কে থাকতে হবে। সেক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি নাও হতে পারে। হ্যাঁ, ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। রাষ্ট্রপতির সম্মতি পেলেও ওয়াকফ সংশোধনী বিল লোকসভা ও রাজ্যসভায় পাশ হওয়ার পর ওয়াকফ সংশোধনী বিলে স্বাক্ষর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। বেরিয়ে গিয়েছে সরকারি বিজ্ঞপ্তি, পুরোদস্তুর আইনে পরিণত হলো ওয়াকফ সংশোধনী বিল। রাজ্যসভা এবং লোকসভায় পাশ হয়ে যাওয়ার পরে পরে এবার রাষ্ট্রপতিও তিনিও কিন্তু সম্মতি দিয়ে দিলেন, সই করে ফেললেন। ফলত ওয়াকফ সংশোধনী বিল আইনে পরিণত হয়ে গেল। ইতিমধ্যে সরকারি বিজ্ঞপ্তিও বেরিয়ে গিয়েছে। এই ওয়াকফ বিল নিয়ে লোকসভায় এবং রাজ্যসভাতে তুমুল হই হট্টগোল হয়, বিরোধীরা বিরোধিতা করেন এই বিলের, কিন্তু তা সত্ত্বেও কিন্তু লোকসভা এবং রাজ্যসভাতেই ভোটাভুটির মাধ্যমে এই বিল পাশ হয়ে যায়। অপেক্ষায় ছিল রাষ্ট্রপতির সই সবুদের, সেটাও কিন্তু সম্পন্ন হয়ে গিয়েছে এবং অতি দ্রুত সেই সই সম্পন্ন হয়েছে। ফলত ওয়াকফ সংশোধনী বিল এবার আইনে পরিণত হয়ে গেল। রাষ্ট্রপতির স্বাক্ষরের পরে পরেই সরকারি বিজ্ঞপ্তিও বার করে দেয়া হয়েছে। রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে সংসদে পাশ হওয়া ওয়াকফ সংশোধনী বিলটি আইনে পরিণত হয়ে গেল। রবিবার রামনবমীর দিন দেশে প্রথম ভার্টিক্যাল লিফট সেতুর উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রামেশ্বরমকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে জুড়বে পাম্বান সেতু। দেশের প্রথম ভার্টিক্যাল লিফট সেতু এটি। প্রায় 2.08 কিলোমিটার দীর্ঘ সেতুর মাঝ বরাবর জাহাজ চলাচলের পথ খোলা রাখতে তৈরি করা হচ্ছে 72 মিটার লম্বা ও 640 টন ওজনের উলম্ব একটি অংশ। রেল সূত্রে খবর, শতবর্ষ প্রাচীন সেতু অকেজো হওয়ায় প্রায় 700 কোটি টাকা খরচ করে নতুন সেতুটি তৈরি করা হয়েছে। ছত্তিশগড়ের পর তেলেঙ্গানা, আত্মসমর্পণ 86 জন মাওবাদী সদস্যর। দিন কয়েক আগেই ছত্তিশগড়ের বিজাপুরে আত্মসমর্পণ করে 50 জন মাওবাদী। শনিবার তেলেঙ্গানার ভদ্রাদ্রি কোঠাগুদেম জেলার পুলিশের কাছে আত্মসমর্পণ করে তারা। এদিকে শনিবার ছত্তিশগড়ের বস্তারে একটি অনুষ্ঠান থেকে মাওবাদী সদস্যদের হিংসার পথ ছাড়ার আবেদন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 86 জন মাওবাদীর আত্মসমর্পণ। ট্রাম্পের একের পর এক সিদ্ধান্তে মাথায় হাত আমেরিকাবাসীর। অগাধ আস্থা রেখেই দ্বিতীয়বারের জন্য ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন প্রেসিডেন্ট পদে বসিয়েছিলেন সে দেশের নাগরিকরা। কিন্তু সময়ের পরিহাস যে ট্রাম্প এত বিপুল জনসমর্থন পেয়েছিলেন, তার বিরুদ্ধেই হাজার হাজার মানুষ পথে নামল, চলল বিক্ষোভ, স্লোগান। ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডার বা নির্বাহী আদেশ স্বাক্ষরের পরেই নিজের দেশে বিক্ষোভের মুখে আমেরিকার প্রেসিডেন্ট। একটা ছোট্ট বিরতি নেব, সঙ্গে থাকবেন।
ফিরে এলাম বিরতির পর, দেখছেন 4টে 4 দিক, আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। হারোয়ায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল, একই ব্লকের নতুন এবং প্রাক্তন সভাপতির পোস্টার ব্যানার ঘিরে তুঙ্গে জল্পনা। নতুন করে সভাপতি নির্বাচন হওয়ার পরেও কিছু কিছু জায়গায় ফেস্টুন ব্যানারে জলজল করছে পুরনো সভাপতির নাম। বিভ্রান্ত স্থানীয় থেকে দলীয় সমর্থকরা, অস্বস্তিতে দলীয় নেতৃত্ব। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের সমস্ত স্তরে দলীয় কর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হওয়ার ডাক দিয়েছে শাসক দলের শীর্ষ নেতৃত্ব। মিলেমিশে দলীয় কর্মসূচি পালন করার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের উচ্চ স্তর থেকে, কিন্তু সেই নির্দেশ অমান্য করেই হারোয়ায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সম্প্রতি ঈদের শুভেচ্ছা বার্তা দিয়ে হারোয়ার বিভিন্ন জায়গায় তৃণমূলের পক্ষ থেকে বড় বড় করে ব্যানার এবং ফ্লেক্স টাঙানো হয়েছে। ব্যানারে লেখা রয়েছে হারোয়া 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি ফরিদ জামাদার। অপরদিকে ওই হারোয়া এলাকাতেই বেশ কিছু ব্যানার লাগানো হয়েছে, তাতে আবার লেখা হারোয়া 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সিরাজুল ইসলাম। একই ব্লকের দুজন আলাদা সভাপতির নাম দেখে বিভ্রান্ত স্থানীয়রা। সমস্যা হচ্ছে, জনগণের সমস্যা হচ্ছে, বিভ্রান্তি হচ্ছে, কোন দিকে যাবে কি করবে কিছু ভেবে পাচ্ছে না গোষ্ঠীদ্বন্দ্ব দুটো। হারোয়া 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি ফরিদ জামাদারকে গত কয়েক মাস আগে সরিয়ে ওই জায়গায় ব্লক সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় সিরাজুল ইসলাম নামে এক তৃণমূল কর্মীকে। বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার অবজারভার তথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু সাংবাদিক বৈঠক করে নতুন সভাপতি সিরাজুল ইসলামের নাম ঘোষণা করেছিলেন, তবে তা মানতে নারাজ হারোয়া প্রাক্তন সভাপতি ফরিদ জামাদার। একটা ফাইনাল ডিসিশন আসার দরকার আছে এলাকার কাছে। 2026-এর নির্বাচন, সেই নির্বাচনের আগে এরকম মানুষের ভিতরে বিভ্রান্তি তৈরি করা, এটা আমার ক্ষতিকারক না, এটা দলের ক্ষতিকর। মানুষ জানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, সুব্রত বক্সির নির্দেশে এবং সুজিত বোস আমাদের বসিরহাট সাংগঠনিক জেলার অবজারভার এবং সরোজদা আমাদের চেয়ারম্যান, এদের নেতৃত্বেই আমার দেওয়া হয়েছে, সার্টিফিকেট দেওয়া হয়েছে হারোয়া ব্লক 2-এর। এবং কারা এবং কিভাবে এটা মারছে আমার জানা নেই, তবে এটা সম্পূর্ণ অবৈধ এবং বেআইনি। যদিও স্থানীয়রা জানাচ্ছে অবজারভার সভাপতির নাম বদল করলেও রাজ্য স্তরে অনলাইনে এখনও ফরিদ জামাদারের নাম নজরে পড়ে। যাদের সমস্যায় পড়লে তারা কার কাছে যাবেন সেই নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। এখনো মায়া কাটেনি দিদিমণিদের, তাই চাকরি বাতিলের পরেও স্কুলেই কাটছে সময়। ভিন রাজ্যে শিক্ষকতা ছেড়ে এ রাজ্যে এসে এখন দিশেহারা খুশবু, প্রিয়া, বাবলিরা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন আবার পরীক্ষায় বসার। শীর্ষ আদালতের নির্দেশে চাকরি খুইয়েছেন 25,753 জন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চের রায় শোনার পরেই রাজ্যের শিক্ষা ব্যবস্থায় দেখা গিয়েছে ব্যাপক অচলাবস্থা। কারো মাথায় লক্ষ লক্ষ টাকা টেনা, কারোর ঘাড়ে পরিবারের দায়। কিভাবে চলবে সুপ্রিম রায়ে দিশেহারা চাকরিহারারা? কোন স্কুলে চাকরি হারিয়েছেন 13 জন শিক্ষক শিক্ষিকা, কোন স্কুলে আবার সেই সংখ্যাটা 25। চাকরিহারারা এত বড় ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি এখনো, তাই এখনই স্কুলেই কাটছে সারাটা দিন। ছবিটা রানীগঞ্জের বাসন্তী দেবী গোয়েঙ্কা বিদ্যালয়ের। সুপ্রিম নির্দেশে এই স্কুলে চাকরি খুইয়েছেন মোট 12 জন শিক্ষিকা। আপাতত ক্লাস নিতে পারবেন না তারা, কিন্তু শিক্ষকতার মায়া কাটেনি, তাই প্রাথমিক ধাক্কা কাটিয়ে বাড়িতে না বসে স্কুলেই আসতে দেখা গিয়েছে রানীগঞ্জের বাসন্তী দেবী গোয়েঙ্কা বিদ্যালয়ের শিক্ষিকাদের। তার মধ্যে একজন খুশবু দাস, তিনি উত্তর 24 পরগনার বাসিন্দা। ভিন রাজ্যে চাকরি করতে চাননি, শিক্ষকতা করতে চেয়েছিলেন এ রাজ্যেই, তাই হেলাই ছেড়ে দিয়েছিলেন অসময়ের কেন্দ্রীয় বিদ্যালয়ের চাকরি। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে চাকরি খুইয়ে রাতারাতি অথৈ জলে পড়েছেন খুশবু দাস নামে ওই শিক্ষিকা। সুপ্রিম কোর্টের কাছে মানুষ চায়, ভাবে কি ওখানে কিছু একটা ন্যায় বিচার পাবো, কিন্তু এরকম একটা অন্যায় বিচার যে পাবো, মানে এটা ভাবা যায় না। হতাশা ছড়ে পড়ে ওই স্কুলেরই শিক্ষিকা বাবলি রবিদাসের গলায়। 2019 সালে ওই স্কুলে চাকরিতে যোগ দেন তিনি। তারপর থেকে স্কুলের সঙ্গেই জড়িয়ে পড়ে। शिक्षा व्यवस्था मतलब पूरी तरीके से चरमरा
गई है और न्याय व्यवस्था पर से तो विश्वास ही हमारा उठ गया है। अब शायद ही कोई इस प्रोफेशन में आना चाहे। इस प्रोफेशन में आने से पहले एक बार ज़रूर कैंडिडेट सोचेंगे कि क्या टीचिंग जॉब हमारे लिए सिक्योर है या नहीं। রানীগঞ্জের ওই স্কুলে ছাত্রীর সংখ্যা প্রায় ১,৫০০। ২৮ জন শিক্ষিকার মধ্যে ১২ জনের চাকরি গিয়েছে। বাকি ১৬ জন শিক্ষিকা নিয়ে কিভাবে স্কুল চলবে তা ভেবেই অস্থির প্রধান শিক্ষিকা শ্রুতি গঙ্গোপাধ্যায়। এতজনের স্কুলকে এতজন টিচার চলে যাওয়ার পরে এই গোল স্ট্রেন্থ নিয়ে জানি না কি করে চালানো যাবে। হিন্দি, ইংলিশ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স আর হিস্ট্রি, তার মধ্যে এরা যদি চলে যান ফিজিক্যাল সায়েন্স আর হিস্ট্রির কোনো টিচারই থাকবেন না। চিন্তায় ঘুম উড়েছে স্কুলের পড়ুয়াদেরও। पढ़ाई का भी क्या होगा पता नहीं। 7 तारीख से हम लोग का एग्ज़ाम भी है और बहुत सारा पीरियड हम लोग का खाली भी जा रहा है। फर्स्ट पीरियड ही सिर्फ हुआ है, मैम लोग तो जो दे रही है बस हम लोग बना रहे हैं। 2026 में आने वाले हम लोग बोर्ड एग्ज़ाम देंगे तो इससे हमारे रिजल्ट में बहुत प्रभाव पड़ेगा। तो आज क्लास कैसे क्या हो रहा है? आज सारे क्लास खाली जा रहे हैं जिससे हमें बहुत दुख हो रहा है। ফের নতুন করে লড়াই শুরু হবে, নতুন করে বসতে হবে পরীক্ষায়। ভাগ্যের শিখে ছিড়বে কিনা তা কারো জানা নেই। তারপরেও ফের পরীক্ষা দিয়ে চাকরিতে যোগ দেওয়ার আশায় বুক বেঁধেছেন শিক্ষক শিক্ষিকারা। আসানসোল থেকে পবিত্র বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। আগামীকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগ্য চাকরি প্রার্থীদের সাক্ষাৎ। তার আগে শহীদ মিনারে চলছে যোগ্য প্রার্থীদের তালিকা বাছাই। সোমবারের বৈঠকে যাতে কোনোভাবেই অযোগ্যরা ঢুকতে না পারে তার জন্য দেওয়া হচ্ছে কুপন। যাদের ওএমআর শিট সঠিক, যাদের পূর্বে পিটিশনে নাম রয়েছে সেই সমস্ত যোগ্য প্রার্থীরাই সাক্ষাৎ করতে পারবে। যোগ্যরা তাদের চাকরি ফিরিয়ে আনতে চান বলে দাবি রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সোমবার মুখ্যমন্ত্রী যোগ্য চাকরি প্রার্থীদের মধ্যে সাক্ষাৎ। আমরা পিটিশনার হয়েছিলাম, সেই গ্রুপ থেকে আমাদের আজকে এখান থেকে কুপন পাচ্ছি। শহীদ মিনারে এসেছি আজকে, আমরা একটা করে কুপন পাচ্ছি। কারা আমরা কুপন পাচ্ছি? যারা যোগ্য গ্রুপে আমরা পিটিশনার হয়েছিলাম সেই গ্রুপ থেকে আমাদের আজকে কুপন দেওয়া হচ্ছে আগামীকাল, যাতে আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এটা দেখিয়ে পাস করে তারপরে আমরা ঢুকতে পারি। আর এটাও আমরা ভয় পাচ্ছি যে আমাদের মধ্যে যারা অযোগ্য আছে তারা যাতে ঢুকতে না পারে, সেই জন্যই এই আজকে কিন্তু কুপনটা আমাদেরকে দেওয়া হচ্ছে, আবার আমাদের সমস্ত ডকুমেন্টসগুলো ভেরিফাই করে। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ইন্ডোর স্টেডিয়ামে যে ডেকেছেন, সেই ইন্ডোর স্টেডিয়ামে ডাকার জন্য তো দেখুন ওখানে অত বড় জায়গা নেই যে প্রত্যেককে মানে এন্ট্রি দেওয়া হবে। তো আজকে যারা যারা আমরা যোগ্য ক্যান্ডিডেট তাদের সেই দেখে পাস বা কুপন দেওয়া হচ্ছে কালকে যাওয়ার জন্য, এই করছি। কিন্তু এখানে তো অযোগ্যরা থাকতে পারে না, অযোগ্যরা কি করে থাকবে? আমাদের তো এখানে সবকিছু চেকিং হচ্ছে, দেখুন আমাদের সবকিছু, আমাদের ওএমআর রয়েছে, আমাদের অ্যাডমিট রয়েছে, আমাদের পিটিশনার লিস্টে নাম রয়েছে, সবকিছু দেখেই চেকিং হচ্ছে। কেন অযোগ্যরা ঢুকতে যাবে? আমরা তো পিটিশনার অযোগ্যরা ঢোকাইনি, এটা তো অযোগ্যদের জায়গা নেই। অবশ্যই বাধা দেবো, সেটার জন্যই তো চেক করে দেওয়া হচ্ছে। যদি যোগ্য অযোগ্যদের তালিকাটা আলাদা করতে নাই পেরে থাকে তাহলে আজকে টাকা ফেরত কাকে দিতে বলেছে? আমাদের তো দিতে বলেনি, তাহলে আমরা অযোগ্যদের তালিকায় নেই। তাহলে সুপ্রিম কোর্ট একদম খুব ভালোভাবে অযোগ্যদের তালিকা পেয়েছে, যাদেরকে চিহ্নিত করে টাকা ফেরত দিতে বলেছে। তাহলে আমরা কি দোষ করলাম? আজকে যে রিপোর্টের উপর ভিত্তি করে অযোগ্য আলাদা হয়েছে সেই রিপোর্টের উপর ভিত্তি করে যোগ্য কেন আলাদা হবে না? টাকা তো সবাইকে ফেরত দিতে বলেনি, টাকা তো কিছু সংখ্যক ফেরত দিতে বলেছে। তাহলে আমরা দোষটা কোথায় করেছি? এটাই বলবো মুখ্যমন্ত্রীর কাছে যে আমাদের চাকরি আমাদের ফিরিয়ে দিন। কিভাবে ফেরাবেন সেটা আপনার বিষয়, সে বিষয়ে আমরা দেখতে যাব না। আমরা পরীক্ষায় পাস করেছি, প্রতিটা স্টেপ ক্লিয়ার করেছি, তারপরে চাকরি পেয়েছি। কোনো তালিকায় আমাদের নাম নেই, কোনো অ্যালিগেশন নেই আমাদের নামে। আপনি নিয়ে আসুন অ্যালিগেশন। কিসের জন্য আমরা চাকরি হারাবো? কি করেছি আমরা? শহরের পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় পুলিশ কমিশনার, উপস্থিত পুলিশের অন্যান্য আধিকারিকরাও। শান্তিতেই চলছে সমস্ত শোভাযাত্রা, রামনবমীর শোভাযাত্রা। পুলিশের ব্যবস্থায় নিরাপদে শহরবাসী নির্বিঘ্নে পালিত হচ্ছে রাজ্যের রামনবমী। শহর কলকাতাতেও নির্বিঘ্নেই চলছে বিভিন্ন শোভাযাত্রা। কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি বিভিন্ন জায়গা পরিদর্শন করেন, ঘুরে দেখেন, তারপরে কি বলেছেন শুনুন। सभी को रामनवमी की बहुत बहुत शुभकामनाएं। पिछले 2 महीने से हम लोग काफ़ी पुलिस अरेंजमेंट के ऊपर में जगह जगह से फीडबैक ले रहे थे, उसके हिसाब से पुलिस अरेंजमेंट है। अभी तक कोई अप्रिय घटना नहीं है, सभी जगह हमारा डिप्लॉयमेंट कंप्लीट है। हर समुदाय के लोग इसमें पार्टिसिपेट कर रहे हैं।
एंड जितने भी सीनियर ऑफिसर्स हैं हमारे डीसी से ऊपर के सभी फील्ड में हैं। काफ़ी जो है फोर्स भी अच्छी संख्या में मुतयन किया गया है। सीसीटीवी कैमरा, बॉडी कैमरा, ड्रोन, सब चीज़ की व्यवस्था है। तो अभी तक सब कुछ बढ़िया चल रहा है। हम तो चाहते हैं कि कोई भी फेस्टिवल हो, लोग आनंद से उसको सेलिब्रेट करें। पुलिस लोगों को जो है सेलिब्रेशन में मदद करने के लिए प्रस्तुत रहती है हमेशा। हमारा सबसे यही निवेदन है कि फेस्टिवल है, सब लोग उसको सेलिब्रेट करें, किसी दूसरे को कोई जो है अननेसेसरली डिस्टर्ब नहीं करे, कोई ऐसी चीज़ नहीं बोले जिससे कोई प्रॉब्लम हो जाए। यही हम लोगों का सबसे निवेदन है। थैंक यू। কলকাতা হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল। বীরভূমের শিউরি 1 নম্বর ব্লকে করিধায় অস্ত্র নিয়ে রামনবমীর শোভাযাত্রা। নাবালক থেকে যুবক প্রায় প্রত্যেকের হাতেই দেখা গেল অস্ত্র। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপির বীরভূম জেলার সাধারণ সম্পাদক শ্যামসুন্দর গড়াই, বিজেপি শাসিত করিধা পঞ্চায়েতের প্রধান সহ হাজার হাজার মানুষ। এদিন বেশ কিছু নাবালকের হাত থেকে অস্ত্র কেড়ে নিতে দেখা যায়। হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে অস্ত্র নিয়ে দাপাদাপি। রামনবমী উপলক্ষে জেলায় জেলায় শোভাযাত্রা মিছিল। বিজেপি থেকে তৃণমূল, মিছিলে সব রাজনৈতিক দল। রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণ বিজেপি নেতা দিলীপ ঘোষের। বাইকে করে মিছিলে দিলীপ ঘোষ। গোপনন্দিনী মন্দির থেকে ধেড়ুয়া পর্যন্ত র্যালি চলে। র্যালি শেষে মন্দিরে পুজো দেন দিলীপ ঘোষ। 2047 মধ্যে ভারত বিশ্বগুরু হবে, উন্নত দেশ হবে আর রামের আদর্শকে নিয়ে যাবে। তাই প্রতিনিয়ত রাম নবমীতে দেখুন উৎসবের সংখ্যা বাড়ছে, পরিমাণ বাড়ছে, নতুন করে উৎসাহ বাড়ছে। পুলিশের কাজটা বাধা দেওয়া নয়, উৎসব সুচারুরূপে হয় তার জন্য সহযোগিতা করা। তারা যদি উল্টো করে ব্যাপারটা উল্টো হবে। নন্দীগ্রামে হিন্দুত্বের জিগির তুলে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রামনবমীর দিন সোনাচূড়ায় রাম মন্দিরে শিলান্যাস করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়ে শুভেন্দু বলেন, দীঘায় পুরীর আদলে মন্দির যেমন করছেন তেমনি পুরীর গেটের মতো লিখে দেখান হিন্দু ব্যতীত প্রবেশ নিষেধ। পাল্টা বিজেপি নেতাকে এক হাত নিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 26 বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করে নতুন করে হিন্দুত্বের জিগির তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলায় রাম মন্দিরের হাওয়া আগেই তুলেছিলেন বিজেপি নেতা। রামনবমী থেকে সেই কাজ শুরুর কথা আগেই শোনা গিয়েছিল তাঁর গলায়। সেই মতো রবিবার নন্দীগ্রামের সোনাচূড়ায় রাম মন্দিরের শিলান্যাস করলেন বিরোধী দলনেতা। এদিন যজ্ঞ ভূমি পুজোর মাধ্যমে হয় শিলান্যাস অনুষ্ঠান। নন্দীগ্রামের শহীদ দেবব্রত মাইতির স্ত্রী কল্পনা মহাপাত্র মাইতির হাত ধরে শিলান্যাস হয় রাম মন্দিরের। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা। পাশাপাশি তার দাবি, সরকারি টাকায় হিন্দুদের মন্দির হয় না। সরকারি টাকায় মন্দির নয়, সাংস্কৃতিক কেন্দ্র করছে। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি, পুরীর আদলে মন্দির করছেন, বলছেন পুরীর মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ব্যতীত কারোর প্রবেশাধিকার নেই। পারবেন তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী লিখতে পারবেন? দীঘায় জগন্নাথ মন্দির ইস্যুতে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছোড়ায় শুভেন্দু অধিকারীকে পাল্টা তুলোধনা করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুগলিতে রামনবমীর অনুষ্ঠান থেকে সমালোচনায় সরব তৃণমূল সাংসদ। হিন্দুদের মধ্যে ঘৃণা ছড়ায়, অন্য ধর্মের মধ্যে দিয়ে ঘৃণা ছড়ায়, তারা মেকি হিন্দু। এরা হিন্দুই নয়, এরা হিন্দুর নামে রাজনীতি করে আর হিন্দুর নামে ব্যবসা করে খায়। কিন্তু আসলে হিন্দু কখনো কখনো ভাগাভাগি করে না। কোটি কোটি লোক নিয়ে হাঁটবো, কোথায় গেল সেই গুন্ডাটা? বেটা নন্দীগ্রামের গুন্ডা, গুন্ডামি করলেই কেলানি খাবি। অন্যদিকে নন্দীগ্রামের রাম মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে ভুল মন্ত্র লেখায় বিরোধী দলনেতার সমালোচনায় সরব জেলা তৃণমূল নেতৃত্ব। আমাদের গীতাতে লেখা আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য
কিন্তু শুভেন্দু অধিকারী লিখলেন অভ্যুত্থানম ধর্মস্য। হিন্দু ধর্মের এই পবিত্র মন্ত্রকে অপবিত্র এবং বিকৃত করবার অধিকার আপনাকে কে দিয়েছে? রামনবমীর দিন রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। হিন্দুত্বের জিগির তুলে বিজেপি রাজনীতি করছে বলে সরব হয়েছে তৃণমূল। ঘটনায় শুরু রাজনৈতিক কাজিয়া। সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। রাম তুমি কার, বিজেপি নাকি তৃণমূলের? প্রমাণ করতে মরিয়া সমস্ত রাজনৈতিক দল। রামনবমীর দিন বীরভূম জেলার সদর শহর সিউড়িতে রামনবমীর শোভাযাত্রায় অংশ নিলেন সাংসদ শতাব্দী রায়, বিধায়ক বিকাশ রায়চৌধুরী, পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি সহ তৃণমূল নেতা কর্মীরা। রাম তুমি কার, শাসক দল তৃণমূল কংগ্রেসের নাকি বিজেপির? রবিবার রামনবমী ঘিরে কার্যত তুঙ্গে শাসক বিরোধী দুই রাজনৈতিক দল, বিশেষ করে বীরভূমের রাঙামাটির জেলায়। আমরা রবিবার সকালে জেলার সদর শহর সিউড়িতে দেখলাম তৃণমূলের বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হলো সিউড়ির বেনি মাধব স্কুল মাঠের সামনে থেকে, এবং সেই শোভাযাত্রা রামনবমী উপলক্ষে প্রশাসনিক ভবনের পাশ দিয়ে গিয়ে সিউড়ি বাস স্ট্যান্ডে শেষ হয়। এবং এই তৃণমূলের রামনবমী উপলক্ষে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়, সিউড়ি পুরসভার তৃণমূলের চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় সহ তৃণমূলের শাসক দলের নেতাকর্মী সকলেই। অবশ্যই এই বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই মিছিল থেকেই মূলত শতাব্দী রায় পরিষ্কার করে দিলেন মানবতার কথা। তিনি বলছেন রাম কারণ নয়, রামকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। তবে তিনি এই শোভাযাত্রা থেকে এটাও বলেন যে মানবতার কথা তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন। তিনি এটাও বলেন যে বিজেপি বিশেষ করে রামনবমী মিছিলে অস্ত্র নিয়ে বেরোচ্ছে, এই অস্ত্র ছোট ছোট ছেলে মেয়েদেরকে উগ্রর পথে, হিংসার পথে ঠেলে দেয়। এটা তিনি মোটেও যে পছন্দ করেন না এবং এটা তিনি বিশ্বাসী নয়, এমনটাই কিন্তু শতাব্দী রায় এই রামনবমী মিছিল থেকে কিন্তু কার্যত তোপ দাগলেন বলা যেতে পারে। শুধু তাই নয়, জেলা জুড়ে রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা দেখতে পাচ্ছি। রামনবমী পালন হচ্ছে সিউড়ির পাশাপাশি শহর বোলপুরেও। আমরা দেখলাম বোলপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর ওমর শেখের নেতৃত্বে রবীন্দ্রবীথি বাইপাসে রাজ্যের মন্ত্রী বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিংহ পা মেলালেন। সব মিলিয়ে নিরাপত্তার বিষয়টাও কিন্তু একেবারেই বীরভূম জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে কঠোর ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর হিংসার ছবি না ঘটে বা না এ ধরনের ঘটনা ঘটে যেতে পারে বীরভূমে, সেই বিষয়টিও মাথায় রেখেছেন বীরভূম জেলা পুলিশ প্রশাসন। সব মিলিয়ে বলা যেতে পারে বীরভূমে রামনবমীকে ঘিরে রীতিমতো ডান বাম শাসক সকলেই মূলত একটা জমজমাট ছবি তুঙ্গে উঠেছে, সেটা বলাই বাহুল্য। শান্তিতে থাকুক মানুষ, ধর্ম বিদ্বেষ ভুলে মানবিকতার কথা বলে মানুষের সম্পর্কটাকে ইম্পর্টেন্ট দিন। এবং রাম সমান এবং সীতারাম, শুধু রাম নয়, হাজার সীতারাম হয়েছে। আমরা মানে রাম রাম সীতারাম, সীতাকে ছাড়া আমরা কি বলবো, অস্ত্রতে একদম আমার সমর্থন নেই। অস্ত্র দেওয়া মানে মানুষকে আরো বেশি উত্তেজিত করে দেওয়া। বীরভূম থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি। 2024-25 ওয়াকফ সংশোধনী বিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই আইনে পরিণত হলো বিলটি। বিরোধীদের প্রবল আপত্তির মধ্যেই বৃহস্পতিবার লোকসভা ও রাজ্যসভায় পাশ হয় ওয়াকফ সংশোধনী বিল। রাষ্ট্রপতি স্বাক্ষর করায় মাত্র 3 দিনেই আইনে পরিণত হলো মোদী সরকারের ওয়াকফ সংশোধনী বিল। বিরোধীদের প্রবল সমালোচনার মধ্যেই অবশেষে আইনে পরিণত হলো 2024-25 ওয়াকফ সংশোধনী বিল। 2 এপ্রিল লোকসভায় পেশ করা হয় ওয়াকফ সংশোধনী বিল। ওই দিন দীর্ঘক্ষণ ধরে চলে বিতর্ক। ভোটাভুটিতে 288 ভোটে পাশ হয়ে যায় বিলটি। বিপক্ষে ভোট পড়ে 232টি।
রাজ্যসভাতেও 13 ঘন্টা ধরে বিতর্ক চলার পর বিলের পক্ষে ভোট দেন 128 জন এবং বিপক্ষে ভোট পড়ে 95টি। উভয় কক্ষে পাশ হওয়ার পর তা পাঠানো হয়েছিল রাষ্ট্রপতি ভবনে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিলে অনুমোদন দিয়ে দেন। ফলে পদ্ধতি মেনে আইনে পরিণত হয় বিল। এবার সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হলেই কার্যকর হয়ে যাবে আইন। তবে বিল আইনে পরিণত হলেও বিতর্ক পিছু ছাড়ছে না। বিরোধীদের দাবি এই বিল পুরোপুরি অসাংবিধানিক। এটা আসলে পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের ওপর আক্রমণ। ওয়াকফ সংশোধনী বিলের সমালোচনায় সরব হয়েছেন বিরোধী সাংসদরা। जो है वक्फ बोर्ड का बिल लेकर आई, बहुमत के आधार पर मंजूर भी किया। सरकार करोड़ों करोड़ों गरीब मुसलमानों की बात कर रही है, लेकिन एक करोड़ों करोड़ों गरीब मुसलमान नहीं, 2-4 जो भारतीय जनता पार्टी के लाडले उद्योगपति हैं, उनको ये वक्फ बोर्ड की संपत्ति मिलने वाली है। बेचेंगे तो जरूर बेचने वाले। বিজেপির দাবি এই বিল আইনে পরিণত হলে মুসলমান সম্প্রদায় উপকৃত হবে। পাশাপাশি শাসক দলের অভিযোগ ওয়াকফ সংশোধনী বিল নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছিল, যা সত্য নয়। आज वक्फ संशोधन बिल राष्ट्रपति जी ने आज मंजूर दे दी है उस बिल को। अभी आज से वो कानून बन गया। इसके बारे में बहुत नेगेटिव न्यूज़ पूरा देश भर में फैलाया गया था। उनके मस्जिदें, मदरसा और खबरस्तान, दरगाह ये सब छीने जाएंगे। पूरा वक्फ के लैंड्स पूरा छीने जाएंगे, मुसलमानों के लैंड्स छीने जाएंगे। इसे पूरा नेगेटिव न्यूज़ फैलाया गया था देश भर में, विच इज़ नॉट ट्रू। ওয়াকফ সংশোধনী বিল 2025 পদ্ধতি মেনে আইনে পরিণত হলেও বিতর্ক লেগেই রয়েছে। ইতিমধ্যেই আইন আটকাতে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে মামলা। বিলে মুসলমান সম্প্রদায়ের সঙ্গে বৈষম্যের অভিযোগ তুলে মোদী সরকারের বিরুদ্ধে সরব বিরোধীরা। কলকাতা টিভি। রবিবার রামনবমীর দিন দেশে প্রথম ভার্টিক্যাল লিফট সেতুর উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রামেশ্বরমকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে জুড়বে পাম্বান সেতু। দেশে প্রথম ভার্টিক্যাল লিফট সেতু এটি। প্রায় 2 কিলোমিটার 800 মিটার দীর্ঘ সেতুর মাঝ বরাবর জাহাজ চলাচলের পথ খোলা রাখতে তৈরি করা হয়েছে 72 মিটার লম্বা ও 640 টন ওজনের উলম্ব একটি অংশ। রেল সূত্রে খবর, শতবর্ষ প্রাচীন সেতু অকেজো হওয়ায় প্রায় 700 কোটি টাকা খরচ করে নতুন সেতুটি তৈরি করা হয়েছে। ছত্তিশগড়ের পর তেলেঙ্গানা, আত্মসমর্পণ 86 জন মাওবাদী সদস্যর। দিন কয়েক আগেই ছত্তিশগড়ের বিজাপুরে আত্মসমর্পণ করে 50 জন মাওবাদী। শনিবার তেলেঙ্গানার ভদ্রাদ্রি কোঠাগুদেম জেলার পুলিশের কাছে আত্মসমর্পণ করে তারা। এদিকে শনিবার ছত্তিশগড়ের বস্তারে একটি অনুষ্ঠান থেকে মাওবাদী সদস্যদের হিংসার পথ ছাড়ার আবেদন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 4টে 4 দিক আজ এই পর্যন্তই। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7।